খাদ্যে ভেজাল মেশানোর দায়ে সর্বোচ্চ শাস্তি কেন নয়, হাইকোর্টের রুল। গাভীর দুধ সহ দুগ্ধজাত খাবার জরিপ করে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। 15 দিনের মধ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকা সহ সারা দেশে যেখানে এই দুধ এবং দুগ্ধজাত দ্রব্যাদি উৎপাদন হয় সেই বিষয়ে রিপোর্ট জানতে চেয়েছে। মিরপুরে 500 অবৈধ স্থাপনা উচ্ছেদ, আবারও রাস্তা ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। কাল থেকে পুনরায় বুড়িগঙ্গার দুপারে উচ্ছেদ অভিযান। 19 তারিখের পরে যদি সময় আরও লাগে আমরা আরও বাড়াবো, অর্থাৎ এই কাজ শেষ না করা পর্যন্ত আমরা থামছি না। এবছর 1,27,198 জন হজে যেতে পারবেন। সরকারি বেসরকারি 2 প্যাকেজেই বাড়ল খরচ, মন্ত্রিসভায় অনুমোদন। এবং 11ই মার্চ ডাকসু নির্বাচন, মনোনয়নপত্র জমার শেষ দিন 26 ফেব্রুয়ারি। সুষ্ঠু নির্বাচন নিয়ে ছাত্রলীগ আশাবাদী হলেও কারচুপির আশঙ্কা অন্য ছাত্র সংগঠনগুলোর। আমরা এক রুমে গাদাগাদি করে অনেকে থাকি, তো এই আবাসন সংকটটা ঠিক করতে হবে। আরেকটি 30 ডিসেম্বর হবে কিনা এই সংখ্যাটা আমাদের আছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন নাহার রবি এবং আমি নাভিলা হাসান। এবার বিস্তারিত। নিরাপদ গরুর দুধ, দই ও গোখাদ্য নিশ্চিতে ব্যর্থতার জন্য বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে গরুর দুধ ও দুগ্ধজাত খাবারে ব্যাকটেরিয়া, কীটনাশক ও সীসার পরিমাণ জানতে জরিপ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যে জরিপের প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। খান আলামিনের রিপোর্ট। গরুর খোলা দুধে অণুজীবের সহনীয় মাত্রা সর্বোচ্চ 4, অথচ সম্প্রতি প্রকাশিত জনস্বাস্থ্য ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে অণুজীবের মাত্রা পাওয়া গেছে 7.66 পর্যন্ত। এমন প্রতিটি উপাদানই পাওয়া গেছে প্রয়োজনের চেয়ে কম বা বেশি মাত্রা। গাভীর খোলা দুধের 96টি ও প্যাকেটজাত দুধের 31টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর এই প্রতিবেদন প্রকাশ করে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। প্রতিবেদনটি আমলে নিয়ে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত রুল দেন, যাতে জানতে চাওয়া হয় দুগ্ধজাত পণ্যে ভেজাল প্রতিরোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন জড়িতদের সর্বোচ্চ শাস্তির নির্দেশ দেওয়া হবে না। রুলের জবাব দিতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে। আমি যে প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করি, দুদকে চেয়ারম্যানের উপরও নোটিশ দিয়েছে, রুল জারি করেছে যে এটা কেন ইনকোয়ারি করবেন না এবং আইনগত ব্যবস্থা নেওয়া। এবং একই সঙ্গে বিএসটিআইয়ের উপরও কোর্ট রুল জারি করেছে। কোর্ট তার গভীর উদ্বেগ প্রকাশ করেছে যে এত বড় কমিটি থাকা সত্ত্বেও কেন এই কাজগুলো হচ্ছে না। আদালত রুলের পাশাপাশি ঢাকাসহ সারা দেশে গরুর দুধ, দই ও গোখাদ্যে কী পরিমাণ ব্যাকটেরিয়া, কীটনাশক ও সীসা আছে তা নিরূপণ করে আগামী 15 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ, কৃষি এবং মন্ত্রিপরিষদ সচিব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সব সদস্য, কেন্দ্রীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি এবং বিএসটিআইয়ের চেয়ারম্যান প্রতিবেদন দাখিল করবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে 15 দিনের মধ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকা সহ সারা দেশে যেখানে এই দুধ এবং দুগ্ধজাত দ্রব্যাদি উৎপাদন হয় সেই বিষয়ে রিপোর্ট জানতে চেয়েছে। রিটের পরবর্তী শুনানির জন্য আগামী 3 মার্চ দিন ধার্য করেছে হাইকোর্ট। খান আলামিন, আরটিভি, ঢাকা। রাজধানীর মিরপুর 1 ও শাহ আলী এলাকার আশেপাশের ফুটপাত, বাজার ও মার্কেটের 5 শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে অবৈধ স্থাপনা সরানোর কার্যক্রম পরিচালনা করা হয়। অপসারণের পর আবারও রাস্তা ও ফুটপাতে দোকান বসালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন ইতরামুল হক।
ফুটপাত দখলমুক্ত ও নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে সোমবার দুপুরে শাহ আলী মাজার থেকে শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকানপাট সরাতে অভিযানে যোগ দেয় 3টি বুলডোজার। অভিযানের সময় অনেক ব্যবসায়ী দোকানের মালামাল সরিয়ে ফেলার চেষ্টা করলেও বেশিরভাগ ভাঙা পড়ে বুলডোজারের নিচে। যারা ব্যবসায়ী তাদেরকে অনুরোধ করব তারা যাতে একটু সচেতন থাকে, তার সামনের দোকানের সামনের জায়গাটা যাতে অবৈধ দখল না হয়, এটা যাতে তারা একটু নিজেরা সচেতন থাকে। মিরপুর 1 এলাকার বেশ কিছু বড় মার্কেটের সামনের অবৈধ স্থাপনা সরিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েই মানুষের সুন্দর শহর উপহার দেবার জন্য আজকের এই উচ্ছেদ অভিযান। এই শহরটিকে যানজট মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জঙ্গিবাদ মুক্ত একটি সুন্দর শহর, সবুজ শহর উপহার দিতে চাই। অবৈধ স্থাপনা অপসারণ ও সেগুলোতে পুনরায় হকার ব্যবসায়ীরা বসতে না পারেন সে ব্যাপারে নজরদারি বাড়ানোর পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র। যাতে যানজট সৃষ্টি না হয়, পরিবহনে একটা শৃঙ্খলা আনার জন্য আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করছি। খুব দ্রুত আমরা নগরবাসীকে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে পারবো, এই ব্যাপারে আমরা কাজ করতেছি। বাসযোগ্য ঢাকা গড়তে ফুটপাত ও রাস্তা অবৈধ দখল মুক্ত করতে অভিযান কার্যক্রম নিয়মিত চলবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এহতেরামুল হক, RTV, ঢাকা। নদী পাড়ে যে উচ্ছেদ অভিযান চলছে পূর্বের অবস্থায় ফিরিয়ে না আনা পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন BIWT এর চেয়ারম্যান। বললেন এই জন্য একটি মহাপ্রকল্প ইতিমধ্যেই নেওয়া হয়েছে, প্রয়োজনে আরও প্রকল্প নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন উচ্ছেদের সঙ্গে সঙ্গে সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে, সম্মিলিতভাবে দখল দূষণ প্রক্রিয়া মোকাবেলা করতে হবে, তাহলে জীবনসত্তা হয়ে ফিরে আসবে নদী। খান আলামিনের আরও একটি রিপোর্ট। সম্প্রতি নদীকে জীবনসত্তা হিসেবে ঘোষণা করেছে উচ্চ আদালত। অর্থাৎ নদীকে দখল দূষণ করলে নদীও মানুষের মতো কষ্ট পায়। এমন কষ্ট নদী দীর্ঘদিন থেকেই পেয়ে আসছে। সেই কষ্ট থেকে নদীকে মুক্তি দিতে চায় বর্তমান সরকার। তাই নির্বাচনী ইশতেহারে সব নদী, বিশেষ করে ঢাকার 4 নদী নিয়ে বিশেষ ঘোষণা ছিল। ইশতেহার বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বেশ কয়েকদিন ধরেই বুড়িগঙ্গার বুকে উচ্ছেদ অভিযান চালাচ্ছে BIWTA। নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে না আনা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। আমাদের এই কাজটা শুরু করার জন্য যন্ত্রপাতি, ম্যান পাওয়ার, জটিলতা, প্রশাসনিক অবস্থান এবং সমন্বয় সব কিছু মিলিয়ে আমি বলবো যে এই অভিযান শেষ না হওয়া পর্যন্ত চলবে। এটা 19 তারিখ কোনো বিষয় না, 19 তারিখের পরে যদি সময় আরও লাগে আমরা আরও বাড়াবো। অর্থাৎ এই কাজ শেষ না করা পর্যন্ত আমরা থামছি না, সেটা হচ্ছে মেসেজ। বলেছেন একটি মহাপ্রকল্প এরই মধ্যে নেওয়া হয়েছে, প্রয়োজনে আরো প্রকল্প নিয়ে নদীকে নদীর অবয়ব ফিরিয়ে দেওয়ার কাজ করা হবে। ঢাকা 4টা নদী, শীতলক্ষা, বালু, তুরাগ এবং বুড়িগঙ্গা, এবং দক্ষিণের দিকে ধলেশ্বরীর কিছু অংশ আছে। 5টা নদী। এই 5টা নদীর CSRS এর রেকর্ডে নদীর যতটুকু অংশ যেখানে নদী ছিল সেখানে আমরা আবার যেতে চাই। যত দ্রুত যাওয়া যায় ততই ভালো, এবং যত বড় প্রকল্প প্রয়োজন সেই প্রকল্প করে পার্মানেন্টলি এটা একটা সমাধান আমরা করতে চাই। উদ্ধার এবং সংরক্ষণ যুথবদ্ধ না হলে এই উচ্ছেদের সুফল ধরে রাখা যাবে না বলে মত এই বিশেষজ্ঞের। উদ্ধার এবং সংরক্ষণের কার্যক্রম একটি আরেকটির সাথে যুগপথভাবে না হলে এটিকে ধরে রাখা যাবে না। আমরা বিনীতভাবে বলবো, যদি সেই প্রকল্প আসতে দেরিও হয়, এখন যে বিভিন্ন বাজারে বাজারে মাইক্রো পাইল পাওয়া যায় তা দিয়ে হলেও একেবারে লাগাতার 5 ফিট অন্তর অন্তর এক খুঁটি গেড়ে এই সীমানা সম্পূর্ণভাবে শুধুমাত্র পদচারী বান্ধব জনমানুষের জন্য উন্মুক্ত রেখে আর সকলের জন্য নো ম্যানস ল্যান্ড করে দেওয়া হোক। সমন্বিতভাবে দখল দূষণ প্রক্রিয়াকে মোকাবেলা করার পরামর্শ তার। জেলা প্রশাসন, স্থানীয় সরকার, পরিবেশ অধিদপ্তর, BIWTA এবং BIWTC এরা যদি মিলিতভাবে এর দুই পাশের দূষণের প্রক্রিয়া এবং উৎসকে নিয়ন্ত্রণ করা যায়, নদী আবার জীবনসত্তা হয়ে তার প্রাণ ফিরে পাওয়ার এটি হয়তো একটি রূপক সময়ে পরিণত হবে। সরকার যাতে উচ্ছেদ করা জায়গা লিজ বা অন্য কোনো প্রক্রিয়ায় কাউকে বরাদ্দ না দেয় সেই পরামর্শ দিয়েছেন তিনি। খান আলামিন, RTV,
ঢাকা। সরকারি কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা কোচিং করাতে পারবেন না, তবে যারা কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন না ফ্রিল্যান্সার হিসেবে কেবল তারাই কোচিং করাতে পারবেন। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিকা জলিলের ডিভিশন বেঞ্চ কোচিং বাণিজ্য বন্ধ সংক্রান্ত রায়ের ব্যাখ্যায় এই কথা বলেছেন। আদালত বলেন, কোচিং বাণিজ্য বন্ধে 2012 সালের নীতিমালা অনুসারে শিক্ষকরা কোচিং করাতে পারবেন না। শিক্ষা প্রতিষ্ঠান নীতি যেমন একদম ফ্রিল্যান্সার, হয়তো সে বুয়েটের স্টুডেন্ট, সে এখন তিনটা মিলিয়ে পড়লে কিন্তু দেখা যায় যে কোচিং তিনটা বিষয় আপনি যখন মিলায় পড়বেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে ব্যাখ্যাটা দেয়া আছে কোচিং বাণিজ্য নীতিমালা 2012-তে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি পড়ে তাহলে যদি কেউ কোচিং করা সেটা অবৈধ, এবং এদের বাইরে যারা যেমন একজন ফ্রিল্যান্সার কোচিং করাচ্ছে উনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়ছে না, ওনারটা বৈধ। পরপর 2 বছর বাড়ল সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রার খরচ। বরাবরের মতো 2টি প্যাকেজে হজ পালনের বিধান রেখে হজ প্যাকেজ 2019-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি কার্যকর হলে সরকারি ব্যবস্থাপনায় গেলবারের চেয়ে 20,571 টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় 24,645 টাকা বেশি দিতে হবে হজ যাত্রীদের। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয় বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। জানাচ্ছেন মুক্তা মাহমুদ। সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় এবছর হজে যেতে পারবেন 1,27,198 জন। এর মধ্যে বেসরকারিভাবে যাবেন 1,20,000। এমন বিধান রেখে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় হজ ও ওমরা নীতি 2019 এবং হজ প্যাকেজ 2019-এর খসড়ার অনুমোদন দেয়া হয়। সরকারি ব্যবস্থাপনা হজ প্যাকেজ 1-এ গত বছরের চেয়ে 20,571 টাকা বাড়িয়ে খরচ ধরা হয়েছে 4,18,500 টাকা, আর প্যাকেজ 2-এ গেলবারের চেয়ে 12,641 টাকা বাড়িয়ে 3,44,000 টাকা করা হয়েছে। আর বেসরকারি হজ এজেন্সিগুলো 3,44,000 টাকার কম কোনো প্যাকেজ করতে পারবেন না। এবছরের জন্য যে অনুসরণীয় বিষয়গুলো, তার মধ্যে একটা হলো যে এমআরপির মেয়াদ 10 ফেব্রুয়ারি 2020 সাল পর্যন্ত থাকা লাগে। প্রত্যেক হজ এজেন্সি কমপক্ষে 150 জন আর সর্বোচ্চ 300 জন যাত্রী প্রেরণ করতে পারবে। কুরবানির যে টাকা সেটা ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার জন্য সরকার থেকে পরামর্শ আছে। 18 বছর বয়সের নিচে কেউ হজ বা ওমরা পালন করতে যেতে চাইলে তাকে জন্ম সনদপত্র দিতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিরাই হজ ও ওমরা পালন করতে পারবেন। আগে ছিল 45 জন গাইড, একজন মানে 45 জনের সাথে একজন গাইড, কিন্তু সৌদি আরবের যে বাস এগুলোতে 45 জন সাকুল্যে ধরে একজন বেশি নেওয়া যাবে না। এই জন্য করা হয়েছে 44 জন প্লাস একজন, অর্থাৎ আর্থিক, শারীরিকভাবে সামর্থ্যবান, মানসিকভাবে সুস্থ, এই 3টা কন্ডিশন। ভাড়াকৃত বাড়ির মেজারমেন্ট শুধু বাড়ি ভাড়া সম্পর্কিত হজের চুক্তিপত্র ঢাকায় প্রেরণ, এখন এটা করা হলো যে রমজান মাসের পূর্বেই করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 10 আগস্ট পবিত্র হজ হতে পারে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া বৈঠকে প্রাণী কল্যাণ আইন 2019 এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন 2018-র খসড়া অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভায়। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। আগামী 24শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে মূল টানেল নির্মাণের কাজ। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানী সেতু ভবনে টানেলের নিরাপত্তা বিষয়ে নৌবাহিনীর ও সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে এই কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 2022 সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রথম এই টানেল নির্মাণের কাজ শেষ হবে বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে টানেলটির নামকরণ করা হবে। এই টানেলটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে চট্টগ্রাম শহরের সঙ্গে যুক্ত করছে। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি 32%। ফেব্রুয়ারি মাসে 24 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা টানেল বোরিং মেশিনটি চালুর মাধ্যমে টানেল খনন কাজের শুভ উদ্বোধন করবেন।
বহু প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 11 মার্চ অনুষ্ঠিত হবে। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এতে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। নির্বাচন নিয়ে ছাত্রলীগ আশাবাদী হলেও হলের বাইরে ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে অন্য ছাত্র সংগঠনগুলো। শরীয়ত খানের রিপোর্ট। 29 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল। 25 পদে আগামী 11 মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ করা হবে 19 থেকে 25 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা ও বাছাই করা হবে 26 ফেব্রুয়ারি। আর প্রত্যাহারের শেষ সময় 2রা মার্চ। সংশ্লিষ্ট হলের ভোটার এবং যারা এই হলে আবাসিক বা অনাবাসিক সকলেই নিজ নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট প্রদান করবে। ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তবে প্রচারণার বিষয়ে তফসিলে স্পষ্ট কিছু বলা হয়নি। একই দিন হল শাখা নির্বাচনেরও তফসিল ও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 1990 সালে। তাই তফসিল ঘোষণার পর থেকেই উৎসবমুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে ডাকসু ভোটকে স্বাগত জানায় ছাত্রলীগ। যাদের বয়স 40-এর কোঠায় তারা তো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না। তারা বিশ্ববিদ্যালয়ে এসে যখন অস্থিতিশীল করতে চায় তখন তো আমরা না, সাধারণ ছাত্ররাই তাদেরকে প্রতিহত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। শঙ্কায় তারা রয়েছে যারা মনে করে সাধারণ শিক্ষার্থীদের দ্বারা প্রত্যাখ্যাত হবে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, এই নির্বাচনে পরাজিত বা বিজয়ী হওয়ার কিছু নেই। আমাদের লক্ষ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। অন্যদিকে ভোট কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এ দাবিতে শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয় বাম এই ছাত্র সংগঠনটি। আমরা দাবি করে এসেছি হলের বাইরে অনুষদে ভোট কেন্দ্রগুলো স্থাপন করার বিষয়, কিন্তু অনুষদে ভোট কেন্দ্রগুলো স্থাপন না করে আসলে এটা ডাকসু হলের ভিতরেই এখনো সিদ্ধান্ত রয়েছে এখন পর্যন্ত। আমরা মনে করছি এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে নির্বাচনে যে গণতান্ত্রিক পরিবেশ সেটা নিশ্চিত হবে না, ভোট সুষ্ঠু হবে না এবং লেভেল প্লেয়িং ফিল্ড যেটা নির্বাচনে সকলের অবাধ অংশগ্রহণ, নির্বাচনে সকলের এবং প্রশাসনের যে নিরপেক্ষ আচরণ সেটাও হবে না বলে আমরা আশঙ্কা করছি। ছাত্র সংগঠনগুলোর বিপরীতমুখী অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাসের পাশাপাশি কিছুটা অস্বস্তিও রয়েছে। এটা অনেকটা আমাদের প্রতিনিধি, আমরা প্রতিনিধি নির্বাচন করতেছি, সেক্ষেত্রে আমি এটা পজিটিভভাবে নিতেছি। তো দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, আনন্দের সংবাদ। নির্বাচন পাচ্ছে এবং আমরা প্রার্থী হইতে পারবো, এটা একটা আনন্দের সংবাদ। কিন্তু সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছে, ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করেছে, সেই সংশোধনের ফলে সাধারণ শিক্ষার্থীরা স্বস্তি বোধ করছে না। সুস্থ ধারার গণতন্ত্র চর্চায় একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি সাধারণ শিক্ষার্থীদের। শরীয়ত খান, RTV, ঢাকা। জাতীয় নির্বাচনের মতোই ডাকসু নির্বাচনেও ভোট চুরির আশঙ্কা করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে ড্যাবের আহ্বায়ক কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ক্যাম্পাসের সকল ছাত্র সংগঠনকে সমান সুযোগ দিতে হবে। সব সেবা সংগঠন দলকে সাথে নিয়ে আগামীর উন্নত ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ আতিকুল ইসলাম। সকালে রাজধানীর উত্তরখানের শাহ কবির মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন। দুপুরে মিরপুর শাহ আলীর মাজার জিয়ারত করেন ও সাধারণ মানুষের কাছে ভোট চান। আগামী 28 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের 43 জনের নামের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এই তালিকা জমা দেওয়া হয়। এ সময় ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির কারণে বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে না। তাই নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের কোনো মূল্য নেই। আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টির 4, ওয়ার্কার্স পার্টির 1 ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ভোট হবে আগামী 4 মার্চ।
অনলাইন নীতিমালা চূড়ান্ত হলে এর আওতায় সব অনলাইনকে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংবাদপত্রের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না ও আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলমের প্রশ্নে জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি জানান, দেশে কয়েক হাজার অনলাইন সংবাদপত্র রয়েছে। এরই মধ্যে অনেক অনলাইন সংবাদপত্র সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে। সব অনলাইনকে নীতিমালার আওতায় এসে নিবন্ধিত হতে হবে। দৈনিক আজকের বরিশাল কিন্তু উক্ত ক্যাবেলের জয়েন্টিং মেট্রা দৈনিক আজকের বরিশাল 6টি কোম্পানি প্রাথমিক অনুমোদন এবং আমাদের সরকার গত এক দশকে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। সাংবাদিকদের জন্য 8ম মজুরি বোর্ডের সুপারিশ কার্যকর করেছে। 9ম মজুরি বোর্ডের সুপারিশ পরীক্ষাধীন রয়েছে। এমত অবস্থায় মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমি সম্পূরক প্রশ্ন জানতে চাই, সর্বস্তরের সাংবাদিকদের জন্য 9ম মজুরি বোর্ডের সুপারিশ কবে নাগাদ কার্যকর করা সম্ভব হবে? মাননীয় প্রধানমন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিসভা কমিটি গঠন করে দিয়েছে এবং সেই কমিটি ইতিমধ্যে বৈঠক করেছে। আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করছি এবং আইন মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যে বৈঠক হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত নবম ওয়েজ বোর্ড আমরা প্রজ্ঞাপন জারি করতে পারবো। জারি করার পর সেটি বাস্তবায়িত হবে। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা উচিত বলে মনে করেন আলহাজ মোর্শেদ আলম এমপি। বলেন, সরকারি খাতে নজর দিলে ভালো রাজস্ব আদায় করা সম্ভব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এনএলআই ভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর কারওয়ান বাজারে নিজস্ব ভবনে প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসিরের সভাপতিত্বে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার্স কনফারেন্স 2019 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নত রাষ্ট্র পরিণত হয়েছে, একটা মর্যাদাশীল রাষ্ট্রে আমরা পরিণত হয়েছি। ইন্স্যুরেন্স সেক্টরটা এখনো নেগলেক্টিভ, এটার প্রতি এখনো সরকার কোনো নজর দেয় নাই। যে পারপাস সার্ভ করতেছে ব্যাংক সেক্টরটা, ইন্স্যুরেন্সও ঠিক তেমনিভাবে আপনার কাছাকাছি হইল এগিয়ে যাবে। গেল বছর লক্ষ্যমাত্রা অর্জন করায় কনফারেন্সে যোগ দেওয়া 460 জন উন্নয়ন কর্মকর্তাকে ধন্যবাদ জানান তিনি। বলেন, সরকার চাইলে এ খাত থেকেও রাজস্ব পেতে পারে। এমন এক সময় আসবে ইন্স্যুরেন্স এই দেশে পৃথিবীর সব জায়গায় বাধ্যতামূলক, এখানেও বাধ্যতামূলক হবে এবং ইন্স্যুরেন্স সেক্টরের দিকে যদি সরকার নজর দেয় তাহলে এই ইন্স্যুরেন্স সেক্টর থেকে বিশাল অঙ্কের রেভিনিউ কিন্তু সরকার আমরা কালেকশন করতে পারবে। ক্লেম যেন ঠিক মতো যায়, এটার জন্য আমি সবসময় অ্যালার্ট করব। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক ক্যাপ্টেন আবু সাইদ, স্বতন্ত্র পরিচালক দাসদেব প্রসাদ, ডিএমডি মোহাম্মদ কাজিম উদ্দিন ও খসরু চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের শ্রেষ্ঠ কোম্পানি এখনো আছে এবং ভবিষ্যৎ থাকবে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। 7 বছরেও উন্মোচন হয়নি সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের রহস্য। রাষ্ট্রের সব সংস্থা মিলেও সুরাহা করতে পারেনি দেশে বিদেশে ঝড় তোলা এই ঘটনাটির। দুটি সংস্থার হাত বদল হয়ে প্রায় 62 বার প্রতিবেদন জমা দেওয়ার সময় নিয়েও কিছু করতে পারেনি র্যাব। সাংবাদিক নেতারা বলছেন, মামলার সুরাহা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। জুবায়ের সানি রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক মেহরুন রুনি। প্রাণে বেঁচে যায় তাদের একমাত্র সন্তান মেঘ। এ ঘটনায় কেঁপে ওঠে পুরো দেশ। ঘটনার পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 48 ঘন্টার মধ্যে খুনিদের বের করার কথা জানান। এরপর 48 ঘন্টা পেরিয়ে গেলে সে সময়ের পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, পরিধানযোগ্য অগ্রগতি হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা আপনাদেরকে ইতিবাচক তথ্য দিতে পারবো। এরপর প্রথমে গোয়েন্দা পুলিশ ও পরে পিবিআই হার মানার পর মামলা দেয়া হয় র্যাবকে। এরপর দীর্ঘ 7 বছর আর 62 বার প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে গেলেও মামলার অগ্রগতি নেই।
সাগর সারোয়ার ও মেহরুন্নুনি দম্পতি হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রতি বছরের মতো এবারও প্রতিবাদ সভা করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, যাতে উপস্থিত ছিলেন সাগর রুনি দম্পতির একমাত্র সন্তান মেঘ। সাংবাদিক নেতারা আর কালক্ষেপণ না করে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান। শুধুমাত্র সাংবাদিক সমাজের অনৈক্যের ফলে আজকে আমরা এই 7 বছর পার হলেও বিচার পাচ্ছি না, এবং আমরা যদি এভাবেই থাকি আগামী 70 বছরে পাবো কিনা সেটি নিয়ে সংশয় থাকে। সরকার পারে না এমন কোনো কাজ নেই। সাগর রনি, তনু আরও এমন কয়েকটি হত্যাকাণ্ড আছে যেগুলো সরকার, আমাদের রাষ্ট্র দারুণভাবে ব্যর্থ হয়েছে। এতে আমরা অত্যন্ত লজ্জিত। সাগর রনির বিচারটা হওয়ার জন্য প্রধানমন্ত্রীর সদিচ্ছাটাই যথেষ্ট। 17 তারিখ যে তদন্ত প্রতিবেদন দাখিল করবার কথা রয়েছে, সেদিন যদি দাখিল না করা হয় তাহলে ওই দিন থেকে আমাদের নতুন আবার কর্মসূচি দিতে হবে। এসব দাবিতে পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এটি স্মারকলিপি দেওয়া হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তের এমন দীর্ঘসূত্রিতায় তিনি নিজেও বিব্রত। জুবায়ের সানি, RTV, ঢাকা। রাজধানী এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারে নিজের ফ্ল্যাটে খুন হওয়া ইডেন কলেজের সাবেক প্রিন্সিপাল মাহফুজা চৌধুরী পারভিনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানান চিকিৎসক। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর নিজ ফ্ল্যাটে খুন হওয়া ইডেন কলেজের সাবেক প্রিন্সিপাল মাহফুজা চৌধুরী পারভিনের ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। সাংবাদিকদের তিনি জানান, মৃত নারী ঠোঁটে, মুখে ও আঙ্গুলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ হত্যাকাণ্ড একার পক্ষে ঘটানো সম্ভব না, একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত থাকতে পারে। এদিকে ঘটনার পর থেকে পলাতক 2 গৃহকর্মীকে আসামি করে মামলা করেছেন মাহফুজার স্বামী। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। সুকন্যা টাওয়ারের ফ্ল্যাটে স্বামী ইসমাত কাদির গামার সঙ্গে থাকতেন মাহফুজা চৌধুরী পারভিন। সেখানে থাকতেন 3 জন গৃহকর্মী। রোববার সন্ধ্যায় নিহতের স্বামী বাসায় ফিরে দেখেন তার স্ত্রী মেঝেতে পড়ে আছেন। খাটে অর্ধেক আর এইভাবে হাতটা করে আছে। 3টা আলমারি খোলা আর অনেকগুলি গহনার বক্স দেখলাম। দরজাটা খুলে ঢুকলো, ঢুকাতে যে ড্রয়ারটা টান দিয়ে দেয় কি 35,000 টাকা কত ছিল, ওই টাকাটা নেই। তখন ওনার মাথায় ঢুকছে সামথিং হ্যাপেন। তখন ওইটার পরে হচ্ছে বেডরুম, আমার আপার বেডরুমে যে দরজাটা ভেজানো, দরজা খুলে দেয় আপা পড়া। রাতেই সিআইডির ফরেনসিক টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। সিআইডি কর্মকর্তা জানান, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যা। অপরাধীরা শ্বাসরোধ করে হত্যা করেছে। তার গলায় পেঁচানো 2টো ওড়না আমরা সংগ্রহ করেছি। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। এবারে অমর একুশে গ্রন্থমেলার খবর। দর্শক, এই মুহূর্তে অমর একুশে গ্রন্থমেলায় উপস্থিত আছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল। সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রুবেল, আজ মেলায় কতগুলো নতুন বই এসেছে এবং কোন ধরনের বইয়ের প্রতি পাঠকদের বেশি আগ্রহ দেখছেন আপনি জানাবেন আমাদের। রেডি করো না কেন? যে অভি, আজকে মেলার 11তম দিন এবং 11তম দিনে 128টি নতুন বই প্রকাশিত হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল পর্যন্ত 1403টি নতুন বই প্রকাশিত হয়েছিল এবং আজকে 128টি মিলিয়ে সব মিলিয়ে 1531টি নতুন বই বইমেলায় প্রবেশ করেছে। তার মধ্যে কবিতার বইয়ের আধিক্য এবং তারপর রয়েছে গল্প এবং তারপর উপন্যাস এবং ছড়া সহ অন্যান্য বই, গবেষণা সহ সায়েন্স ফিকশন, বিজ্ঞান লেখা সহ নানান ধরনের বই এখন বইমেলায় এখন প্রাণ ফিরে এসেছে এবং আমরা দেখতে পেয়েছি যে আজকে বইমেলাতে প্রচুর দর্শনার্থী, পাশাপাশি পাঠকদের উপস্থিতিও বেড়েছে এবং মেলা বাড়ার সাথে সাথে পাঠকের উপস্থিতি বাড়ছে। প্রত্যাশা অনুযায়ী বই বিক্রি হচ্ছে বলেও
আশা করছেন আয়োজকরা, এবং আয়োজকরা মনে করছেন যে তাদের যে চাহিদা সেই চাহিদা তাদের পূর্ণ করতে পারবেন। সবকিছু মিলে বইমেলা এখন প্রাণ ফিরে পেয়েছে, এবং বইমেলার নিরাপত্তা ব্যবস্থা যদি একটু বলে রাখি, নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুন্দর রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণভাবে বইমেলা চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সবকিছু মিলিয়ে বলা যায় যে একটি সুষ্ঠু এবং সুন্দর বইমেলা চলছে। আয়োজকদের ধারণা এই বছরের বইমেলা বিগত দিনের বইমেলার ছাপ ছাপিয়ে যাবে, এবং এই বছরের বইমেলায় অন্যান্য বছরের তুলনায় বিক্রিও বাড়বে বলে ধারণা করছেন আয়োজকরা। তবে লেখক এবং প্রকাশকদের মিলন মেলা এই বইমেলায় পাঠকরা আসলে লেখকদের সামনে থেকে পাচ্ছেন, এবং তাদের প্রত্যাশা অনুযায়ী বই কিনে নেওয়ার পাশাপাশি লেখকদের অটোগ্রাফও নিতে পারছেন। সবকিছু মিলিয়ে আসলে বইমেলায় আসলে প্রাণের মেলায় রূপায়িত হয়েছে, এবং এই মেলাটিকে কেন্দ্র করে আসলে একটা আবেগ, বাঙালির আবেগ, ঐতিহ্য সবকিছু মিলিয়ে একটি সুন্দর বইমেলা উপহার দিতে চায় আয়োজকরা। অভি, ধন্যবাদ রুবেল আপনাকে। দর্শক, এতক্ষণ অমর একুশে গ্রন্থমেলা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান রুবেল। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। নতুন কেনা গাড়ি নিয়ে বেড়াতে বের হয়ে আর ফেরা হলো না 5 বন্ধুর। রোববার রাতে খুলনার রূপসা সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা। এদের সবাই গোপালগঞ্জের যুবলীগ ও ছাত্রলীগের নেতা ছিলেন। খুলনা ও গোপালগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। সাদেকুল আলমের নতুন কেনা গাড়িতে বেড়াতে যান 5 বন্ধু। এই যাত্রায় যে তাদের শেষ যাত্রা হবে কে জানত। ফেরার পথে রাত 12টার দিকে রূপসা সেতুর কাছে লবণচড়া হরিণটানা এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারটি মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক বাবু, সদর থানা যুবলীগের সহসভাপতি সাদেকুল আলম, জেলা ছাত্রলীগের ছাত্র উপবৃত্তি বিষয়ক সম্পাদক গাজী ওয়ালিদ মাহমুদ উৎসব, জেলা ছাত্রলীগের সহসম্পাদক সাজু আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। সাদেকুল ছাড়া সবাই বঙ্গবন্ধু সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী। এদিকে 5 তরুণ নেতার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। লাশ বাড়িতে পৌঁছার পর পরিবারে চলছে শোকের মাতম। অল্প সময় এসে চলে যাবে আমাদের ছেড়ে, আমরা কখনোই কল্পনা করতে পারিনি। প্রত্যেকটা মানুষই ওনাকে চিনতো এবং প্রত্যেকটা মানুষ ওনাকে ভালোবাসতো, এবং উনিও প্রত্যেকটা মানুষকেই ভালোবাসতো। ও শুধু আমাদের বড় বারভাটাই না, আমাদের পরিবারের সবচাইতে বড় অ্যাসেট। অত ভদ্র মানুষ, অত শান্ত মানুষ আমি আমার জীবনে দেখি। বাদ জোহর গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের স্থানীয় গোরস্থানে সমাহিত করা হয়। মাসুদ মুস্তাহিদ, RTV। এদিকে মুন্সিগঞ্জ সহ কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 9 জন। সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় কাভার ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের 3 যাত্রী মারা যান। এই ঘটনায় আহত এক নারীকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এদিকে খুলনার ডুমুরিয়ায় চুকনগরে পিকনিকের বাস খাদে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হন কমপক্ষে 25 শিক্ষার্থী। উপজেলার চাকুন্দিয়া মাদ্রাসার পাশে খুলনার সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনা ঘটে। অপরদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকায় ট্রাক চাপায় মারা গেছেন মোটরসাইকেলের 2 আরোহী। এছাড়াও গাজীপুর, বগুড়া ও রংপুরে সড়ক দুর্ঘটনায় 1 জন করে মারা গেছেন। রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী ফাইজা তাহসিনা সুচি সহ 5 জনের মৃত্যুর ঘটনায় প্রত্যেকের পরিবারকে 15 দিনের মধ্যে 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং বিআরটি এর চেয়ারম্যানকে ক্ষতিপূরণের এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে নিহত 5 জনের পরিবারকে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং সড়ক দুর্ঘটনা বন্ধে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 4 সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। আগামী 4 সপ্তাহের মধ্যে আদালতে এফিডেভিট আকারে বিবাদীদেরকে প্রতিবেদন তুলে ধরতে হবে যে এই 5 শিশুর মৃত্যুর ক্ষেত্রে সরকার এবং পুলিশ কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছে, এবং বিশেষ করে ভিকটিমদের নাম ঠিকানা যথাযথভাবে যাচাই করে আদালতে প্রতিবেদন আকারে দাখিল করার নির্দেশনা দিয়েছে।
মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানী মিরপুরে ঐতিহ্যবাহী সিনেমা হল সনি সিনেমার জায়গায় গড়ে ওঠা সনি স্কোয়ার চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা। বিকেলে বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্স ও সনি স্কোয়ার কর্তৃপক্ষের মধ্যে এই সংক্রান্ত 15 বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী সনি স্কোয়ারে 3টি সিনে কমপ্লেক্সে করবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, যেগুলোতে আসন হবে প্রায় 700। আগামী ঈদুল আজহায় প্রদর্শনীর মাধ্যমে সিনেপ্লেক্সের উদ্বোধন হবে। 1986 সালের 16 আগস্ট সনি সিনেমা হলটি নির্মাণ করেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মোহাম্মদ হোসেন। 33 বছর পর বন্ধ হয়ে যায় হলটি। প্রাণ ক্র্যাকর পৃষ্ঠপোষকতায় 40টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে 15 ফেব্রুয়ারি শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে 4 দিনের এই টুর্নামেন্ট। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ল্যাশ 2019 নামের প্রতিযোগিতায় সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। রাজধানীর মধ্য বাড্ডায় প্রাণ সেন্টারে সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ASM আসিফ ও প্রাণ ফুডসের চিফ অপারেটিং অফিসার সাইফুল ইসলাম শিকদার। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। খাদ্যে ভেজাল মেশানোর দায়ে সর্বোচ্চ শাস্তি কেন নয়, হাইকোর্টের রুল। গভীর গাভী দুধ সহ দুগ্ধজাত খাবার জরিপ করে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। মিরপুরে 500 অবৈধ স্থাপনা উচ্ছেদ, আবারও রাস্তা ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। কাল থেকে পুনরায় বুড়িগঙ্গার দুপারে উচ্ছেদ অভিযান। এবছর 1,27,198 জন হজে যেতে পারবেন। সরকারি বেসরকারি 2 প্যাকেজে বাড়ল খরচ, মন্ত্রিসভায় অনুমোদন। এবং 11 মার্চ ডাকসু নির্বাচন, মনোনয়নপত্র জমার শেষ দিন 26 ফেব্রুয়ারি। সুষ্ঠু নির্বাচন নিয়ে ছাত্রলীগ আশাবাদী হলেও কারচুপির আশঙ্কা অন্য ছাত্র সংগঠনগুলো। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।